সুন্দরগড় জঙ্গলে টোনা তার স্ত্রী টুনি এবং তার একমাত্র ছানা টুনটুনকে নিয়ে বাস করত। টোনা সামান্য কলা ব্যবসায়ী ছিল। সে কলা বিক্রি করে যা টাকা পেত তা দিয়ে কোনো রকমে তাদের সংসার চালাতো। কি গো, তোমার কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে আছো যে? আজ তাহলে ভালো বেচা কেনা হয়নি? সব কলাই বিক্রি হয়েছে, কিন্তু তুমি তো জানো আমি শহরের ব্যবসায়ীদের কাছ থেকে কলা কিনে এনে বিক্রি করি, আর এতে অনেক খরচ হয়ে যায়। সেই হিসেবে কলা বিক্রি করে তেমন লাভ হচ্ছে না গো। যদি নিজের জমিতে কলা চাষ করে বিক্রি করতে হতো তাহলে ভালোই লাভ হতো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। নিজের জমিতে কলা চাষ করে বিক্রি করলে তাহলে আর শহরে যেতে হতো না, আর খরচও কম পড়তো। শোনো, বলছি কি, আমাদের বাড়ির পাশে যে ছোট্ট জমিটা পড়ে আছে, তুমি বরং ওখানেই কলা চাষ করো। কি বলছো টুনি? কলা চাষ করব? তাহলে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা কোথায় পাবো টুনি? হ্যাঁ গো, বলছি কোনো চিন্তা করো না, আমার কাছে জমানো কিছু টাকা আছে। তুমি না হয় তাই দিয়ে কিছু কলা গাছের চারা কিনে এনো আর চারাগুলো জমিতে রোপণ করো, কেমন? টোনা আর টুনি যখন এসব কথা বলছিল তখন সেখানে তাদের মেয়ে টুনটুন চলে আসে। বাবা, ও বাবা, তুমি কলা চাষ করবে? কি মজা, কি মজা, আমি কলা খাবো। আরে আমার টুনটুন মাঝে, হ্যাঁ মা, অবশ্যই খাবি, তুই তো আমার লক্ষ্মী মা। বাবা, ও বাবা, তুমি আমাকে একটা নতুন জামা কিনে দেবে বাবা? আচ্ছা মা, কিনে দেব। এবার তুমি স্কুলে যাও, এবার কিন্তু প্রথম হতে হবে, তবেই কিন্তু জামা কিনে দিব। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন তাহলে আমি স্কুলে যাই। এভাবেই তাদের তিনজনের দিন কাটছিল। এরপর টোনা তার স্ত্রীর কথা মতো তাদের জমানো টাকা আর কিছু টাকা লোন নিয়ে তার জমিতে কলার গাছ রোপণ করে আর দিনরাত পরিশ্রম করে কলা গাছের যত্ন নিতে থাকে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর কলা গাছগুলো বড় হয়ে যায় আর কলা গাছগুলোতে কলা ধরে। দেখেছো গো টুনি, কলার ফলন কত ভালো হয়েছে। আমাদের আর কোনো চিন্তা থাকবে না, আমাদের অভাবও থাকবে না, আমরা অনেক ভালো থাকবো গো। হ্যাঁ গো, ঠিকই বলেছ, এবার আমরা অনেক ভালো থাকবো। আর যেসব গাছের কলা পেকেছে তা নিয়ে বাজারে চলে যাও। এরপর টোনা পাকা কলাগুলো নিয়ে বাজারে চলে যায় আর খুব তাড়াতাড়ি সব কলা বিক্রি হয়ে যায়। দেখেছো গো, আজ আমি কত টাকা পেয়েছি। আজ নিজের জমিতে চাষ করেছি বিধায় এত টাকা লাভ করতে পেরেছি। টুনি, আমার খুব খিদে পেয়েছে গো, চলো আমায় খেতে দিবে। আচ্ছা, তুমি ঘরে চলো, তোমায় আমি খেতে দিচ্ছি। এরপর তারা খেতে বসে আর এভাবেই তাদের ভালো দিন কাটছিল। একদিন হঠাৎই ওই বনে অনেক ঝড় বৃষ্টি হয় আর বনের অনেক ক্ষতি হয়। ঝড় বৃষ্টি কমে যাওয়ার পর টোনা যখন তাদের জমিতে যায়, সেখানে গিয়ে টোনা হতাশ হয়ে যায়, কেননা তার জমির সব কলা গাছ ভেঙে পড়েছিল। হায় উপরওয়ালা, আমার একই সর্বনাশ হয়ে গেল, সব কলা গাছগুলো তো ভেঙে গেছে আর এসব কলা গাছের কলাগুলো তো নষ্ট হয়ে গেছে। হে উপরওয়ালা, এখন আমি কি করব আর কিভাবেই বা সংসার চালাবো? আর বাসায় গিয়েই বা কি বলবো? আমার কি হয়ে গেল আর আমার এত কষ্ট সব বিফলে গেল। এসব বলে টোনা কাঁদতে কাঁদতে তার বাসায় চলে যায় আর টুনিকে সব কথা খুলে বলে। এসব ঘটনায় টোনার সংসারে অনেক অভাব দেখা দেয়। ও মা, আমার অনেক খিদে পেয়েছে মা, অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না গো। খিদেতে যে পেটটা খুব ব্যথা করছে, কিছু খাবার খেতে দাও না মা। মারে, ঘরে যে কোনো খাবার নেই আর তোর বাবার তো কোনো রোজগারও নেই, কি করে তোকে খাবার দেই মা? কি গো, তুমি কি দেখছো আমাদের ছানাটা খাবারের জন্য কিভাবে কাঁদছে? কি করব বলো টুনি, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না গো। এ কথা বলে টোনা মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর যেতে যেতেই মনের অজান্তে অন্য একটা জঙ্গলে চলে আসে। কি ব্যাপার, এটা আমি কোথায় চলে এলাম? এ তো দেখি দক্ষিণের জঙ্গল, কখন যে মনের ভুলে এখানে চলে এসেছি।
বুঝতেই পারিনি। এসব কথা বলতেই টোনার কানে কিছু আওয়াজ ভেসে আসে, আর টোনা সেই আওয়াজ অনুসরণ করে যেতে থাকে। আর হঠাৎই দেখতে পায় এক ঈগল তান্ত্রিক এক পাখির রানীকে খাঁচায় বন্দি করে কি জানি একগুলো মন্ত্র পড়ছে। মনে হচ্ছে ওই শয়তান তান্ত্রিক পাখির রানীকে আটকে রেখেছে। ওই পাখির রানীকে আমার সাহায্য করা উচিত। এই বলে টোনা একটি বড় লাঠি নিয়ে তান্ত্রিকের কাছে চলে যায় আর তাকে লাঠি দিয়ে মারতে থাকে। আর মার খেতে খেতে তান্ত্রিক জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এরপর টোনা পাখির রানীকে মুক্ত করে। তুমি সত্যি খুব ভালো গো। আজ তুমি যদি আমাকে সাহায্য না করতে, ওই তান্ত্রিক আমাকে বলি দিয়ে দিত। তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব। তা তুমি এই জঙ্গলে কেন এসেছো? আসলে আমি অনেক চিন্তায় ছিলাম, তাই কখন যে জঙ্গলের ভিতরে চলে এসেছি তা বুঝতেই পারিনি। আমার বাসা পাশের জঙ্গলেই। এরপর টোনা তার সব কষ্টের কথা পাখির রানীকে খুলে বলে, আর পাখির রানী এসব শুনে অনেক কষ্ট পায়। তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমাকে সাহায্য করব। কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর তোমার সাহায্য করতে পারলে আমার অনেক ভালো লাগবে। এরপর পাখির রানী টোনাকে একটা বীজ দেয়। শোনো, এটা কোনো সাধারণ বীজ নয়, এটা একটা জাদুর বীজ। এই জাদুর বীজ তুমি তোমার বাসার আঙ্গিনায় রোপণ করবে, আর এই বীজটা দিয়ে তুমি তোমার সব সমস্যা সমাধান করতে পারবে। এসব বলে পাখির রানী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর বীজটি নিয়ে টোনা বাসায় চলে যায়। কি গো, তুমি এখন ফিরলে? তোমার হাতে ওটা কি গো? খাবার নিয়ে এসেছো নাকি? না গো টুনি, আমি কোনো খাবার আনিনি, কিন্তু এটা আমি একটা জাদুই বীজ নিয়ে এসেছি। তারপর টোনা টুনিকে সব কথা খুলে বলে, আর বীজটি তাদের আঙ্গিনায় রোপণ করে। আর হঠাৎই বীজটি রোপণ করার সাথে সাথে সেখানে একটি বড় কলা গাছ হয়, আর সেই কলা গাছে কলার পরিবর্তে ডালিম ধরা ছিল। এ দেখে টোনা ও তার স্ত্রী ভীষণ অবাক হয়ে যায়। কি গো, এসব কি দেখছি গো? আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না। কলা গাছে কলার পরিবর্তে ডালিম ধরে আছে, এটাও কি সম্ভব? হ্যাঁ গো, এজন্যই তো পাখির রানী বলেছিল এটা একটা জাদুই অদ্ভুত বীজ। না হলে কি আর এমন হতো বলো? সত্যি এই গাছ তো বড়ই অদ্ভুত। টোনা আর টুনির এসব কথা শুনে সেখানে টুনটুন চলে আসে, আর কলা গাছে তো ডালিম দেখে টুনটুনও ভীষণ খুশি হয়। মা মা, ও মা, কলা গাছে ডালিম ধরেছে, আমি খাবো মা, আমাকে একটা ডালিম পেড়ে দাও না মা। আচ্ছা মা, দাঁড়া দাঁড়া, আমি ডালিম ছিঁড়ে দিচ্ছি, আর দেখি ডালিমগুলো ভালো কিনা। এরপর টুনি গাছ থেকে একটা ডালিম ছিঁড়ে নেয়, আর ফেটে দেখে আরো অবাক করা কাণ্ড। কেননা ডালিমের ভিতরে দানাগুলো ছিল হীরের। তা দেখে টুনি, হ্যাঁ গো শুনছো, এ কি অবাক করা কাণ্ড! ডালিমের ভেতরের দানাগুলো তো হীরের। এসব পাখি রানীর জাদুর খেলা গো। তার থেকে আমরা অনেক ভালো থাকবো, আমাদের আর অভাব থাকবে না গো। আমার যে খুব খুশি লাগছে। এরপর টোনা ডালিমের ভেতরের সব হীরের দানাগুলো বিক্রি করে অনেক টাকা পায়, আর অনেক লাভবান হয়। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। মারে, তোর মা মারা যাওয়ার সময় এই গরুটা তোর বিয়ের যৌতুক হিসেবে দিতে বলেছিল, তাই আমি তোর মায়ের কিছু গয়না আর এই গরুটা তোর যৌতুক হিসেবে দিলাম। তোকে আমি আশীর্বাদ করে দিলাম রে মা, স্বামী সন্তান নিয়ে অনেক সুখে শান্তিতে সংসার করিস। বাবা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না বাবা। আমি চলে গেলে তোমাকে কে রান্না করে দিবে? সময় মতো কে তোমাকে ওষুধ দিবে? বাবা, তুমি চলো না আমার সাথে। পাগলি মেয়ে আমার, এটা হয় নাকি আবার রে? তুই তোর একেবারেই চলে যাচ্ছিস না রে মা। মাঝে মাঝে তো তুই জামাইকে নিয়ে আসবি বেড়াতে, তাই না? এখন অনেক রাত হয়েছে, চলে যা মা। চলো টুনি, মন খারাপ করো না, আমি কালকেই তোমাকে আবার নিয়ে আসবো। সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি।
এরপর টুনি তার বাবাকে বিদায় জানিয়ে বিয়ের যৌতুকের দেওয়া গরুটি নিয়ে তার শ্বশুর বাড়ি চলে যায়। ওইদিকে টুনির শাশুড়ি বরণডালা সাজিয়ে বসে আছে। কিছুক্ষণ পর নতুন বউ আসার সাথে সাথেই সে তাদেরকে বরণ করে ঘরে তোলে, সাথে গরুটাকেও। বউ দেখে সুখী বলে, বাহ, ভারী মিষ্টি বউ তো, তোমাদের চোখ আছে বলতে হবে। তো সাথে এই গরুটা এনেছো কেন? হ্যাঁ, ওটা বউয়ের মা রেখে গেছে, তাই মায়ের স্মৃতি ধরে রাখতে গরুটাকে সাথে নিয়ে এসেছে বৌমা। বাবা, ভালোই তো। তো তোমরা তোমাদের বউকে ঘরে তুলে নিয়ে যাও, আমি বরং এবার আসি। এরপর সুখী পায়রা সেখান থেকে চলে যায়। নতুন বউকে দেখে মিনু আর টোনার দিন ভালোই কাটছিল। একদিন তাদের গরুটি একটি বাচ্চা দেয়, আর এতে করে টুনির কপালও খুলে যায়। বৌমা, একটা কথা বলি শোনো, তোমার গাভীটার তো বাচ্চা হয়েছে, এখন অনেক দুধ দিবে গাভীটা। এই গাভীটার দুধ বিক্রি করে সব টাকাগুলো সংসারে দিবে কেমন? আর এখন থেকে সংসারটা তো তোমারই, তাই না? আচ্ছা ঠিক আছে মা। এরপর থেকে টুনি গাভীর দুধ দহন করত আর সেগুলো বিক্রি করে দিত। একদিন টোনা তার বউ আর মাকে ডেকে বলে, মা, আমাকে ব্যবসার কাজে কিছুদিনের জন্য বাহিরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে রে বাবা, সাবধানে যাস। এরপর টোনা টুনি ঘরে চলে যায়। এরপর টুনি টোনাকে বলে, এই তো মাত্র কদিন হলো বিয়ে করেছো, এখনই তোমাকে বাইরে যেতে হবে? টুনি, আমার যাওয়াটা খুব প্রয়োজন, নয়তো ব্যবসার অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি মন খারাপ করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, বুঝেছো? আচ্ছা ঠিক আছে টোনা, সাবধানে যেও। এরপর টোনা শহরে চলে যায় আর বাড়িতে টুনি আর মিনু থাকে। টুনি তার গরুর দুধ বিক্রি করে অনেক টাকা পেত আর সেই টাকা তার শাশুড়িকে দিত। এসব দেখে মিনুর লোভ আরো বেড়ে যায়। এভাবেই বেশ কিছুদিন যাচ্ছিল। গরুর বাচ্চাটাকে মিনু টাকার লোভে বিক্রি করে দেয়। এইদিকে বাচ্চা ছাড়া গাভী দুধ দেওয়া বন্ধ করে দেয়। এরপর একদিন, বৌমা, তোমার এই গাভীটা দুধ দেওয়া বন্ধ করলো কেন বলো তো? মা, আপনি যে গাভীর বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছেন, এর জন্যই গাভী দুধ দিচ্ছে না। এখন আমার গাভীর দুধ পেতে চাইলে আপনাকে পরবর্তী বাচ্চার জন্য অপেক্ষা করতে হবে। টুনির এসব কথায় মিনু রাগ করে চুপ করে থাকে। এরপর যখন টুনি ঘরে যায় তখন মিনু গাভীটাকে খুব মারে। মারতে মারতে শরীর ক্ষত বিক্ষত করে দেয় আর বলতে থাকে, তুই আমাকে দুধ দিবি না আর আমি তোকে খেতে দিব? কখনোই না। আজ থেকে আমার বাড়ির খাবার তোর জন্য বন্ধ। তোর মালকিন তোকে কোথা থেকে খাবার এনে খাওয়ায়, সেটা আমি মাথায় রাখি না। এই বলে মিনু গাভীর সামনে থেকে খাবারগুলো নিয়ে চলে যায়। এরপর টুনিকে ডেকে বলে, টুনি, তোমার গাভীর খাওয়া আজ থেকে বন্ধ। যতদিন পর্যন্ত না ও দুধ দিচ্ছে ততদিন পর্যন্ত আমার বাড়ির দানা একটাও গাভীর মুখে উঠবে না, এই বলে দিলাম। আর তোমার গাভীকে তুমি কি খাওয়াবে সেটা তোমার ব্যাপার বৌমা। আর আমার সামন থেকে তোমার এই গাভীকে সরিয়ে নিয়ে যাও তো। এত এত গোবর আমি আর দেখতে পাচ্ছি না। মা, ও মা, আপনার কি এসব করা ঠিক হচ্ছে? ও তো একটা নিষ্পাপ প্রাণী, ওর উপর এতটা কঠোর হবেন না মা। ওর উপর কঠোর হওয়া ঠিক হচ্ছে না মা। কি বললে বৌমা? তুমি এখন আমাকে ঠিক ভুল শিখাবে নাকি? হ্যাঁ, এত বড় সাহস তোমার? এতই যেমন গাভীর উপর ধরো, তো যাও, ওর সাথে গিয়ে তুমিও থাকো, বুঝেছো? এরপর মিনু গাভী সহ টুনিকে আলাদা করে দেয় আর টুনি মনে মনে ভাবতে থাকে, টোনাও তো বাড়িতে নেই আমাকে সাহায্য করার জন্য, মা তো আমাকে আলাদা করে দিল। এখন আমাকে নিজের রাস্তা নিজেকেই ভেবে নিতে হবে। আমি বরং গরুর গোবরগুলোকে কাজে লাগাই। এরপর টুনি তার গাভীর যে গোবরগুলো হয় সেগুলো সংগ্রহ করে বড় একটা গর্তে রাখে। সেখান থেকে প্রক্রিয়াজাত করে বায়োগ্যাস উৎপন্ন করে। সেই গ্যাস আশেপাশে সাপ্লাই দিয়ে অনেক টাকা পায়। আমি তো একটা কাজে সফল হলাম। এখন তো আমার আর গাভীর জন্য খাবারের চিন্তা করতে হবে না। আমি গাভীর জন্য খাবার কিনতে পারবো। আমার গাভী তো অনেক গোবর দেয়, আমি সেগুলো দিয়ে জৈব সার বানানোর চেষ্টা করব। তারপর সেগুলো বাজারে বিক্রি করে দিব। টুনি তার পরিকল্পনা মাফিক গোবর দিয়ে জৈব সার তৈরি করে আর সেগুলো বাজারে বিক্রি করে
অনেক টাকা রোজগার করতে থাকে। হঠাৎ টুনির মাথায় একটা বুদ্ধি আসে। আমার তো এখন বেশ টাকা হয়েছে, এই টাকাগুলো দিয়ে আমি আরো কিছু গাভী কিনে সেগুলোর গোবর দিয়ে গ্যাস সারে পরিণত করব আর সেগুলো ব্যবহার করব। আর যখন বাচ্চা দিবে তখন দুধগুলো বিক্রি করব, আর বাচ্চা বড় হলে সেগুলো বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারবো। এরপর টুনি তার পরিকল্পনা মাফিক সব কাজ করে ফেলে। ওইদিকে মিনু এসব দেখে আর ভাবে, এই মেয়ে তো মনে হচ্ছে টাকার কুয়ো বানিয়ে ফেলেছে। একে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া একদম উচিত হয়নি। ইস, এত বড় ভুল আমি কি করে করলাম। এ উপরওয়ালা, আমি এখন কি করব? আমি বরং এক কাজ করি, টোনা ফিরে আসার আগেই টুনির কাছে ক্ষমা চেয়ে নেই, নয়তো টোনা বুঝতে পারলে অনেক কষ্ট পাবে। এরপর মিনু টুনির কাছে যায় আর টুনিকে বলে, মা টুনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি মা, আর বাড়ি থেকেও তাড়িয়ে দিয়েছি। তুমি এখন বাড়ি ফিরে চলো মা। এ কি মা, আপনি ক্ষমা চাইছেন কেন? মায়ের হাত থাকে সন্তানের মাথায় আশীর্বাদ করার জন্য, পায়ে নয় মা। আপনার উপর আমার কোনো অভিযোগ নেই মা। আপনি আমার বাড়িতে চলে আসুন। আপনার ছেলে ফিরে এলে আমরা একসাথে 3 জন থাকবো। আচ্ছা ঠিক আছে বৌমা। এইভাবে বেশ কিছুদিন কেটে যায় আর একদিন টোনাও ফিরে আসে। আর টুনিরা তো উন্নতি দেখে অবাক হয়ে যায়। সত্যি টুনি, তুমি আমার যোগ্য বউ। হ্যাঁ রে বাবা, বৌমা হলো আমাদের ঘরের লক্ষ্মী। এরপর থেকে তারা 3 জন মিলে একই সাথে একই বাড়িতে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আজ তোমাদের শোনাতে যাচ্ছি পাহাড়পুর জঙ্গলের এক কালু কাকের কথা। সে ছিল ভীষণ অলস। লোভে পড়ে সে কিভাবে বোকা হয়েছিল সেসব কাহিনী এবার তোমরা শুনবে। ঘরে চাল ডাল সব কিছুই ফুরিয়ে গেছে। এবারে 4-4টে লোক কি খাবে সে খেয়াল আছে তোমার? হ্যাঁ, একটা বউকে পালার মুরত নেই, সেখানে 3-3টে বউ আছে। এখন কি আমরা হাওয়া খেয়ে বেঁচে থাকবো নাকি? হ্যাঁ, কি গো, কথা বলছো না কেন? হ্যাঁ, সারাক্ষণ ষাঁড়ের মতো শুধু শুয়ে থাকো। বিয়ে করার সময় মনে ছিল না এদেরকে খাওয়াতে হবে? কথা বলছো না কেন? মুখ সামলে কথা বল বড় বউ। আর একটা উল্টোপাল্টা কথা যদি শুনেছি না, তাহলে তোকে মেরে এখানেই পুঁতে দেব, এই আমি বলে দিলাম। বড় বউ তো ঠিক কথাই বলেছে। এভাবে ঘরে পড়ে না থেকে একটু কাজ কামও তো করতে পারো, তবে আমাদের পেটে দুমুঠো খাবার যাবে। আচ্ছা, তুমি কি চাচ্ছ বলো তো? আমরা না খেয়ে মরি? আমাদের তো মনে হয় তুমি আমাদের না খাইয়ে মেরে ফেলার পরিকল্পনা করছো, যাতে করে আরো 3টে বিয়ে করতে পারো। তোদের 3 জনের মুখে খুব বুলি ফুটেছে তাই না? আজ তোদের মেরে এখানেই পুঁতে দেব আমি। এ কথা বলে কালু এক পাশ থেকে 3 বউকেই একটা লাঠি দিয়ে মারতে শুরু করে। ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। ডর লাগে কালু, আর মেরো না। এবং তো আমাদের হাড়গোড়গুলো সব ভেঙে যাবে। মেরো না আমাদের, আর মেরো না। বল, আরো এমন কথা কেউ বলবি? বল। কেন বলবো না? তুমি তো একটা অপদার্থ। বউদের কোনো চাহিদা মেটাতে পারো না তুমি। কাপুরুষের মতো শুধু মেটাতেই পারো। মারো, মারো, মারো। মারতে মারতে আমাদের মেরেই ফেলো। খোদার জ্বালায় দিনে দিনে মরার থেকে তোমার হাতে মার খেয়ে মরা অনেক ভালো। এসব আর সহ্য হয় না আমার, আর ভালো লাগে না। মুন্নির কথা শুনে কালু মার থামিয়ে বাড়ি থেকে চলে যায়। এদিকে 3 বউ কাঁদতে থাকে। বড় বউ টুনি বলে, মেজো সেজো শোন তোরা, আমরা 3 জন আর এই ফালতু লোকের ঘর করব না। চল আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই, অন্য কোথাও গিয়ে কর্ম করে খাবো। আমরা অনেক ভালো থাকবো, অন্তত এরকম খারাপ স্বামীর হাত থেকে বাঁচতে পারবো। সকাল বিকাল কথা আর মার খাওয়া থেকে বেঁচে যাব। এখানে থাকবো না, চল আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ দিদি, চলো তাই করি।
এ কথা বলে তিন সতীন মিলে বাড়ি থেকে বেরিয়ে যায় আর তারা উড়তে থাকে। কিন্তু কোথায় যাবে তারা? কোনো পথ খুঁজে পায় না। হঠাৎ তাদের চোখে পড়ে কে যেন ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছে। তারা তিনজনেই নিচে নেমে আসে। এনার পাখায় তো অনেক আঘাত লেগেছে। মুন্নি, মিনু, ওখান থেকে কিছু ঔষধি পাতা এনে এনার পাখায় লাগিয়ে দে। জলদি কর তোরা, এনার অনেক কষ্ট হচ্ছে। টুনির কথা শুনে মুন্নি আর কাকলি ঔষধি পাতা বেটে তান্ত্রিকের পাখায় লাগিয়ে দেয়। পাতার প্রলেপ লাগাতেই তান্ত্রিক অনেকটা আরাম অনুভব করে। তোরা তিনজন অনেক ভালো। আজ তোরা তিনজন যদি আমাকে সাহায্য না করতি তাহলে আমি হয়তো ব্যথায় কাতরাতে কাতরাতে এখানেই মারা যেতাম। কিন্তু তোদের শরীরে এত ক্ষত কেন? এমন নির্মম ভাবে কে মেরেছে তোদের? এরপর তিনজন মিলে সব কথা তান্ত্রিককে খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, এই নে 3 ধরনের ফল। এই 3 ফল খেলে তোরা তিনজনই 3 রকমের শক্তির অধিকারী হয়ে যাবি। নে, এখন এই ফলগুলো খেয়ে নে, তারপর বাড়ি ফিরে যা। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। এই বলে 3 বউ মিলে 3 ফল খেয়ে নেয় আর বাড়িতে ফিরে যায়। এইদিকে রাতও নেমে আসে। কালু বাড়িতে ফেরার আগেই তারা 3 বউ মিলে ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়ে যায়। ওরা 3 বউ ঘুম থেকে উঠে মুখ দিয়ে 3 রকমের জিনিস বের করে। বড় বউ টুনি হিরে, মেজ বউ কাকলি সোনা আর সেজ বউ মুন্নির মুখ দিয়ে রূপোর কয়েন বের করে। এ দেখে কালু তো খুশিতে আত্মহারা হয়ে যায়। তোমরা তিনজনে এত বড় ক্ষমতার অধিকারিনী, সেটা আগে কেন বলনি? দাও দাও, এগুলো আমি এক্ষুনি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেব। আমার যে কি আনন্দটাই না হচ্ছে, কিভাবে বোঝাবো তোমাদের? আনন্দ এখন তোমার হবেই। তোমার মতো লোভী তো আমরা আর দুটো দেখিনি। যাও যাও, তাড়াতাড়ি এই সোনা হিরে আর রূপোর কয়েনগুলো গিলে এসো। কাকুলির এসব কথা আজ যেন কালুর কান অব্দি যায় না। তার চোখ শুধু সোনা, রূপো আর হীরের কয়েনের উপর। এভাবে 3 বউ প্রতিদিন মুখ দিয়ে 3টি করে কয়েন দিতে থাকে। সেগুলো বিক্রি করে কালু ধীরে ধীরে বড়লোক হয়ে যায়। কিন্তু এতে সে একদমই সন্তুষ্ট ছিল না। মেজ বউ, বড় বউ, সেজ বউ, তোরা রোজ 3টে করে কয়েন দিলে কি হবে? হ্যাঁ, এভাবে তো বড়লোক হতে হতে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। আজ থেকে সারা দিন তোরা কয়েন দিবি, মনে থাকবে? কয়েনটা কি মগের মূল্যক নাকি? হ্যাঁ, যখনই তুমি চাইবে আর তোমার কাছে এসে হাজির হবে। এভাবে সারা দিন কয়েন দেওয়া অসম্ভব, বুঝতে পেরেছো? বেশি লোভ কিন্তু একদম ভালো নয়। যতটুকু পাচ্ছ ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকো, বুঝেছো? তোরা তো দেখছি ভালোই মুখের ওপর কথা বলতে শিখে গেছিস। যা বলছি তাই কর, বেশি কথা বলিস না যেন। এই বলে কালু বাইরে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এরপর কালু বাড়িতে ফিরে আসে আর কয়েন দেখতে না পেয়ে ভীষণ রেগে যায়। তোদের এত বড় সাহস, তোরা আমার কথা অমান্য করেছিস। দাঁড়া, আমার কথা অমান্য করার ফল তোদের দেখাচ্ছি। এ কথা বলে একটা লাঠি নিয়ে কালু 3 জনকেই মারতে শুরু করে। বল, আমার কথা আরো অমান্য করবি নাকি? আমাকে সারা দিন কয়েন দিবি কিনা বল। আমার একটার বেশি কয়েন দেওয়ার ক্ষমতা নেই। আমি জানি তোরা মিথ্যে কথা বলছিস। তোরা 3 জন বুদ্ধি করেছিস, তাই না? যে আমাকে বেশি বেশি সোনা, রূপা আর হীরার কয়েন দিবি না। তোরা কি ভেবেছিস হ্যাঁ, যে আমি তোদের চালাকি বুঝবো না? তোরা স্বীকার কর বলছি, যে আমাকে আরো বেশি বেশি কয়েন দিবি। তোমাকে আর কত বলতে হবে যে আমরা একটার বেশি কয়েন দিতে পারি না? তান্ত্রিক বাবা আমাদের সেই ক্ষমতা দেননি। তাহলে এক্ষুনি যা তোদের তান্ত্রিক বাবার কাছে আর সারা দিন কয়েন দেওয়ার ক্ষমতা নিয়ে আয়। হে উপরওয়ালা, এই অত্যাচারী স্বামীর হাত থেকে আমাদের তুলে নাও উপরওয়ালা। আমাদের মৃত্যু দাও তুমি, এত কষ্ট আর আমাদের সহ্য হচ্ছে না। এরপর কালু 3 জনকে ছেড়ে দেয় আর নিজের ঘরে গিয়ে একা একাই ভাবতে থাকে, এরা নিশ্চয় 3 জন আমার কথা একদম শুনবে না।
এরা যেহেতু একটা করে কয়েন দিচ্ছে, তাহলে তো এদের পেটেও অনেক কয়েন আছে। আমি বরং আজ রাতে এদের পেট কেটে কয়েনগুলো বের করব। তারপর আমি এই দুনিয়ার সব থেকে বড়লোক হয়ে যাব। হা 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 হা। কালু এসব ভাবছিল আর রাত হওয়ার জন্য অপেক্ষা করছিল। এদিকে দিন গড়িয়ে রাত হয়ে যায়। এদিকে 3 সতীনে ঘুমিয়ে পড়ে আর কালু একটা ধারালো ছুরি নিয়ে প্রথমে টুনির পেট কাটে। আর সে দেখে টুনির পুরো পেট ফাঁকা, একটা হিরেও সে পায় না। এরপর কালু একে একে মুন্নি আর কাকুলির পেটও কাটে, কিন্তু এদের পেট কেটেও কালু কিচ্ছু পায় না। এসব দেখে কালু কাঁদতে কাঁদতে বলে, হায় হায়, এ আমি কি বোকামি করলাম। লোভে পড়ে তো আমি আমার সব হারিয়ে ফেললাম। প্রত্যেক দিন যা কয়েন পেতাম, আজ তো আমি তাও হারিয়ে ফেললাম। বউ, ও বউ, তোরা কথা বল বউ, আমার ভুল হয়ে গেছে, তোরা ফিরে আয় বউ। এরপর কালু অধিক শোকে পাগল হয়ে যায় আর পথে পথে ঘুরতে থাকে।